বাঙালি হিসেবে মনে হয় ওটা তোমার প্রথম রেকর্ড ছিল। হাই টাইড আসলো, যার উচ্চতা ছিল প্রায় 24 ফুট। রে বাপরে! সেটা আমাকে পুরো এরকম ঘুরিয়ে নিয়ে গেল হচ্ছে ফ্রান্সের ঘাটে, যেখানে প্রায় 75% সুইমার পৌঁছাতে পারে না। ইংলিশ চ্যানেল বেশি ডিফিকাল্ট ছিল না জিব্রাল্টার? তো ধারামতার জেটি থেকে শুরু হয় আম্বা রিভারের উপর দিয়ে। ওই যে পার্টিকুলার পয়েন্টটা হচ্ছে খুবই ট্রিকি পয়েন্ট, মানে স্ট্রং কারেন্টের মধ্যে পড়তে হয়, স্ট্রং টাইডের মধ্যে পড়তে হয়, যেখানে মানুষ ভাবে যে এখানে আমার শেষ, বা আমার দ্বারা আর কিছু হবে না, আমি নিজেকে আর সেই জায়গায় কামব্যাক করতে পারবো না। তা আমার মনে হয় এটা সব থেকে ভুল ধারণা। এইরকম অর্থের দিক থেকে কোনো ডিফিকাল্টিজ এসছে? আমার এই চ্যানেলের জন্য এত লাখ টাকা দিয়েছে বা এত হাজার টাকা দিয়েছে, ডেফিনেটলি আমি নেবো, বাট সেরকম বলার পরেও কেউ আসেনি। তার মানে এই যে আমি আমার স্বপ্নগুলো দেখবো না, তার মানে এই যে আমি আমার যে স্বপ্নগুলো সামনে রেখে এগিয়ে যাচ্ছি সেখানে আমি ফুল স্টপ দিয়ে দেবো না। পারবো না জিনিসটা কোনোবারেই আমার মাথায় আসেনি। নতুন পাতা সাথে নন্দিনীর আরো একটি এপিসোডে আপনাদের স্বাগত। আমি নন্দিনী, এই পডকাস্ট চ্যানেলের হোস্ট। আমার সঙ্গে আজকে রয়েছেন বিখ্যাত মহিলা সাঁতারু তেহরিনা নাসরিন, যিনি প্রতিকূল পরিস্থিতি এবং আর্থিক বাধা বিপত্তির সঙ্গে লড়াই করে নিজের সফলতার দিকে এগিয়ে যাচ্ছেন এবং এখনো লড়াই করে যাচ্ছেন নিজের লক্ষ্যকে অ্যাচিভ করার জন্যে। যারা হার মেনে নিজেদের লড়াইটা চালিয়ে যেতে পারছে না, তাদেরকে বলবো আজকের এই পডকাস্টটা তাদের জন্যে। আমরা এই সব বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই পডকাস্টে। ওয়েলকাম তেহরিনা টু নতুন পাতা সাথে নন্দিনী। নমস্কার দিদি, থ্যাংক ইউ সো মাচ। তুমি তো আমাদের দেশের গর্ব, আমাদের বাঙালির গর্ব। একটার পর একটা বড় বড় রেকর্ড করে গেছো, ইংলিশ চ্যানেল, জিব্রাল্টার চ্যানেল, এবং রিসেন্টলি বোধহয় বাঙালি হিসেবে একটা রেকর্ড তৈরি করেছো। সেই সব গল্প শুনবো আজকে আমাদের এই পডকাস্টে। তার আগে যেটা একটু জানতে ইচ্ছে করছে, তোমার সাঁতারের প্রতি ভালোবাসাটা কবে থেকে? অ্যাকচুয়ালি আমি যখন ছোট ছিলাম, মানে আমার যখন 2 বছর বয়স, মায়ের হাত ধরে আর কি সুইমিংটা শিখেছিলাম। বাট বাবা একজন ফুটবলার ছিলেন, তো উনি চাইছিলেন যে আমি ফুটবলটা খেলি, বাট বলে না ডেস্টিনি যেখানে নিয়ে যায় সেখানে যেতেই হয়। তো মায়ের হাত ধরেই এগিয়ে আসা, 2.5 বছর বয়সে মা আমাদের বাড়ির পুকুরে সুইমিং শিখিয়েছিল। তো সেখান থেকেই ধীরে ধীরে আমি ক্লাবে ভর্তি হলাম, ধীরে ধীরে ডিস্ট্রিক্ট, বেঙ্গল, ন্যাশনাল, এবার ওপেন ওয়াটারে আসা, ওপেন ওয়াটারে একটার পর একটা অ্যাচিভমেন্ট করা, এইভাবে শুরুটা হলো। এভাবে একদম। এবার তোমার কখন গিয়ে মনে হলো যে তুমি এত বড় বড় ডিস্টেন্স কভার করবে? বেসিক্যালি আমি 2004 সালে যখন সুইমিং পুলে ভর্তি হয়েছিলাম, উলবেড়িয়া সুইমিং পুলে, ধীরে ধীরে যেমন বললাম যে ডিস্ট্রিক্ট বেঙ্গল করছি। আমি এক টাইম স্প্রিন্টার ছিলাম, 50, 100, 200 মিটার ব্যাক স্ট্রোক হচ্ছে আমার মেন স্ট্রোক ছিল। তো বেঙ্গলে বহু রেকর্ডও ছিল এক টাইম। তারপর ওখান থেকে জাতীয় স্তরে মেডেল আনা। 2012 সালে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে জব পেয়েছিলাম। দেন ওখানে 2013 সালে আমি মাসুদুর স্যারের কাছে প্র্যাকটিস শুরু করেছিলাম। মাসুদুর স্যারের আমাকে আর কি ইন্সপায়ার্ড করেছিলেন যে ওপেন ওয়াটারে আসো, দেখো, শর্ট ডিস্টেন্সটা করেছি সেবারে, ওপেন ওয়াটারটাও একবার ট্রাই করতে পারিস। তো আমি অ্যাকচুয়ালি ইংলিশ চ্যানেলের ব্যাপারে আমার কোনো আইডিয়া ছিল না, আমি কোনো সার্চও করিনি, আমি তখন ফোনও ইউজ করতাম না। স্যার আমাকে বসিয়ে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমাকে পুরো ফুল ডিটেলস ইংলিশ চ্যানেলের ব্যাপারে ব্যাপারে আর কি বলেছেন। দেন কোথায় হয়, কত কিলোমিটার, কি কি অবস্টিকালস আসতে পারে, ফেস করতে পারি, অ্যান্ড আরো নানা কিছু। তো আমি স্যারকে, আমাকে খালি বললো যে তুই কি রেডি আছিস, মানে ইন্টারেস্টেড? আমি বললাম হ্যাঁ স্যার, আপনি প্র্যাকটিস করালে আমি ডেফিনেটলি করবো, আর আমি ডেফিনেটলি পারবো। মানে সেই যে কনফিডেন্সটা আমার মধ্যে ছিল সেটা স্যার দেখেছিলেন। তো ওনার মধ্যে সেই, বলে না যে কোচ বা বাবা মা বাচ্চাদের মধ্যে কি ট্যালেন্ট মানে আছে বা সে কতদূর যেতে পারবে, ওনারা আগে থেকেই ওনাদের মানে চোখে প্রতিফলিত হয়ে যায় যে হ্যাঁ এ পারবে। তো স্যার হয়তো সেটা আমার মধ্যে দেখেছিলেন বলেই সেই কারণে উনি আমাকে অতটা পরিমাণ আমাকে ইন্সপায়ার্ড করেছিলেন যে হ্যাঁ একবার ট্রাই করতে পারিস। তো 2013 সালে আর কি ওপেন ওয়াটারে আসা স্যারের হাত ধরে। স্যার যখন বললেন যে এতটা ডিস্টেন্স কভার করতে হুম। হবে,
বা তুমি যখন প্রথম নামলে তখন তোমার অনুভূতিটা কেমন ছিল যে এতটা ডিস্টেন্স যাব আবার একা যেতে হবে? হুম, হুম। তা সেই অনুভূতিটা কেমন ছিল? সেই অনুভূতিটা পাওয়ার আগে আমাকে কিন্তু স্যার অনেক ঘন্টা প্র্যাকটিস করিয়েছেন। প্রথমত হচ্ছে আমি সুভাষ সরোবর লেকে প্র্যাকটিস করতাম। প্রায় ১ম এ স্টার্ট করেছিলাম আরকি ২ ঘন্টা থেকে। দেন ২ ঘন্টার পর ৩ ঘন্টা, ৪ ঘন্টা থেকে তারপর ৭ ঘন্টা, ৮ ঘন্টা, দেন ১২ ঘন্টা, ১২.৫ ঘন্টা, ১৩ ঘন্টাতে যাই। কন্টিনিউ কন্টিনিউ। কন্টিনিউ দেন সুইমিং। খাবারের ওখানে তো ফিডিং টাইমটা কিছুটা থাকে। তো ওটা ধরেই আরকি ১২-১৩ ঘন্টা আরকি প্র্যাকটিস। দেন ওখান থেকে আমাকে স্যার নিয়ে যান হচ্ছে পুরী সমুদ্রে। ওই সময় ২০১৪ সালে হুদহুদের টাইম ছিল। আচ্ছা। হুদহুদ ঝড়ের। তো সেই সময়ে স্যার পুরীতে নিয়ে যান, দেন প্র্যাকটিস করান। আর ওই সময়টায় জলের উত্তাল ভীষণ পরিমাণ ছিল। সেই অবস্থায় প্র্যাকটিস করা কন্টিনিউ, জল থেকে উঠলেই ছড়ি ছিল হাতে স্যারের, জল থেকে উঠলেই মারবে এরকম আরকি একটা মানে ভয় দেখানো। মারতো না অবশ্যই। স্যার খুব ভালোবাসতেন। মানে ওনার কাছে যারা প্র্যাকটিস করেছেন সবাইকে খুবই ভালোবেসে উনি হাতে ধরে প্র্যাকটিস করাতেন। মানে ওইসব জিনিসগুলো খুব মিস করি। স্যার তো আজ আজ আমাদের মধ্যে নেই। বাট উনি ওনার সেই কথাবার্তা, সেই যে এতদূর নিয়ে আসা, ওনার এই যে স্বপ্ন দেখানো, এই জিনিসগুলো খুব মনে পড়ে। তো স্যারের হাত ধরেই আসা, আর এখনো স্যারের সেই কথাবার্তাগুলো সামনে রেখেই এগিয়ে যাচ্ছি ধীরে, ধীরে। এই পুরীর সমুদ্রের কথা বললে, হ্যাঁ। আমরা পুরীর সমুদ্রে ঢেউ দেখলে ভয় পাই, আমি ভীষণ জলে ভয় পাই, যাই হোক। তো এই পুরীর সমুদ্রে কতক্ষণ ধরে তোমাদের প্র্যাকটিস চলতো? ১ম এ তো ২ ঘন্টা থেকে শুরু হয়েছিল। তারপর শেষে ১৩ ঘন্টা পর্যন্ত গিয়েছিল প্র্যাকটিস। কারণ ইংলিশ চ্যানেল করবে, এর জন্যে তো নিজেকে প্রিপেয়ার করাটা পুরো একদম, অন্যরকম ছিল। একদম, সেই একদম। সেই পিরিয়ডটার গল্প একটু শুনবো। কি করে মানে নিজেকে তৈরি করলে ইংলিশ চ্যানেলের জন্যে? প্র্যাকটিসটা সবথেকে বেশি ম্যাটার করে ইংলিশ চ্যানেল। আর সবথেকে বেশি ম্যাটার করছে হচ্ছে ধৈর্যটা। কারণ ১ ঘন্টা সুইমিং করায় আমি এক টাইম ছিলাম, মানে যখন স্প্রিন্টার ছিলাম ২ ঘন্টার বেশি আমার প্র্যাকটিস হতো না। সকালে ২ ঘন্টা আর বিকালে ২ ঘন্টা। সেই জায়গায় দাঁড়িয়ে আমি সকালে নামছি, বিকালে মানে সন্ধ্যায় উঠছি। এই যে পুরো টোটাল ডিউরেশনটা, এই এত ঘন্টাটা অনলি ফর ধৈর্যের উপর ডিপেন্ড করছে। মানে ধৈর্য রেখে সুইমিং করাটা যে হ্যাঁ, আমাকে এখন উঠলে চলবে না। আমাকে মানে কন্টিনিউ হাত চালাতে হবে, সুইমিং করতে হবে, আমাকে ওই গন্তব্যস্থানে পৌঁছাতে হবে। এইসব জিনিসগুলো মাথায় রেখেই কিন্তু মানে আমরা জলে নামি। আর সবার এইরকম একটা কোয়েশ্চেন থাকে যে সমুদ্রের মতো জায়গায় সেখানে রাত্রিবেলা সুইমিং করা ভয় লাগে না? বেসিক্যালি ভয় লাগলে তো হবে না। মানে ভয়টাকে জয় করেই এগিয়ে যেতে হবে। আর ভয় পেলে আমার মনে হয় না আমরা চ্যানেলটাকে করতে পারবো কমপ্লিটলি। আম ভয়টাকে একেবারে সাইডে রেখেই সুইমিংটাকে কন্টিনিউ করে দেন গন্তব্যস্থানে পৌঁছানো। এটাই মাথায় থাকে যে কমপ্লিট করতে হবে এনিহাউ। ইংলিশ চ্যানেল কমপ্লিট করতে তোমার কতক্ষণ লেগেছিল? আমার টোটাল সময় লেগেছিল ১২ ঘন্টা ৩৮ মিনিট। এই ১২ ঘন্টা ৩৮ মিনিট কন্টিনিউ সুইমিং কন্টিনিউ করেছো? সুইমিং। আর তার মধ্যে এই যে তুমি বললে ফিডিং টাইম, এটা কি কাউন্টেবল হয়? একদম, একদম কাউন্টেবল হয়। ওটাতে ঘড়ি স্টপ হয় না। ওনারা একদম কন্টিনিউ যা মানে স্টার্ট বোট শুরু হওয়া থেকে শুরু করে, মানে সুইমিং শুরু হওয়া থেকে শুরু করে সুইমিং যখন শেষ করছি, মানে স্থানে যেখানে আমাদের এন্ডিং পয়েন্ট সেখানে যখন উঠছি, ওই পর্যন্ত একেবারে ঘড়ি বন্ধ থাকে না। এবার তাতে তুমি একাই সুইমিং করছো, তোমার একদম। আশেপাশে কেউ আছে? বোট থাকে। বোটে আমার বাবা থাকে। এবার যারা অবজার্ভার আছেন, পাইলট আছেন, আ একটা ক্রু মেম্বার থাকে, হাম উম মানে ডক্টর থাকে। তো এনারা আছেন। বাট সুইমার হিসেবে আমি সোলো করি বেসিক্যালি। আমি গ্রুপেও করি না, বা আমি কোনো সাপোর্টও নিই না। আমি মনে করি যে নিজেকে আগিয়ে নিয়ে যেতে গেলে কারোর সাপোর্ট না থাকাই ভালো, মানে সুইমিং এর দিক থেকে। আ আর বাকি দিক থেকে তো অবশ্যই দরকার। যেমন ফিন্যান্সিয়াল সাপোর্ট আছে, বা এই যে এত ঘন্টা প্র্যাকটিস করছি, যে বাবার যে সাপোর্ট, এগুলো তো থাকেই। সুইমিং এ অবশ্য যখন আমরা চ্যানেল করছি অনেকে নেয় আরকি। একটা সুইমার পাশে সুইমিং করছে কিছুটা সাপোর্ট পাওয়ার জন্য। বাট আমি ওটাকে এনজয় করি একা, একা। তার মানে তুমি ফ্যামিলি থেকে পুরোপুরি সাপোর্ট পেয়েছো? একদম, একদম। বাবা-মা প্রচন্ড সাপোর্ট করে। আমার দাদা আছে, বড় দাদা। দাদাও প্রচন্ড সাপোর্ট করে আমাকে। যে আমার বোন যা করতে চাইছে করতে দাও। কোনো সমস্যা নেই। মানে সাঁতারের দিক থেকে আরকি।
তারপর ইংলিশ চ্যানেল কমপ্লিট করার পর তোমার আবার জেব্রাল্টার আছে। হ্যাঁ। কখন মনে হলো যে ওইটাও তুমি করতে পারবে? জেব্রাল্টারের প্ল্যানিংটা শুরু করলে কিভাবে? অ্যাকচুয়ালি 2015 সালে ইংলিশ চ্যানেলের পরে আমি 16 সালে ভেবেছিলাম জিব্রাল্টার চ্যানেল করব। বাট ফিনান্সিয়াল সাপোর্ট তো কোথাও থেকে পাইনি। আমি বহু জায়গায় দেখেছি, অনেককেই বলেছি। বাট কোথাও থেকে কোনো সাপোর্ট পাইনি। আহ কিন্তু সাপোর্ট পাইনি বলে যে আমি থেমে যাব সেই জিনিসটা আমার মাথার মধ্যে আসেনি। আজ না হলেও 2 বছর 3 বছর পরে হলেও আমাকে সেটাকে কমপ্লিট করতে হবে, এটা ভেবেই আমি আরকি ডিসিশন নিই যে হ্যাঁ, এটা আমি ভেবেছি মানে আমাকে করতে হবে। আজ না হলেও 2-3 বছর পরে হলেও। তো 2016-17 টা পুরোটাই আমার মানে টাকা পয়সার দিক থেকে সমস্যা হয়েছে, দেন ভিসার দিক থেকে সমস্যা হয়েছে। 2018 সালে আমি যখন ভিসা অ্যাপ্লাই করলাম, 17 তেও অ্যাপ্লাই করেছিলাম, ক্যানসেল হয়েছিল। 18 তেও অ্যাপ্লাই করেছিলাম, ক্যানসেল হয়েছিল বলে আমি ভেবেছিলাম আরকি যে সুইম বাংলা চ্যানেল যেটা বাংলাদেশে হয়, টেকনাফ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত টোটাল 16.1 1 কিলোমিটার আরকি টোটাল ডিসটেন্স। তো ওটাকে কভার করব। আর একটা রেকর্ড ছিল ফিমেল ক্যাটাগরিতে 3 ঘন্টা 40 মিনিট, ওটাকে ব্রেক করে নিজের রেকর্ড করব। আর মেল ক্যাটাগরিজেরও একটা রেকর্ড ছিল 3 ঘন্টা 8 মিনিট। তো আমার দুটোই মাথায় ছিল যে হ্যাঁ, এনিহাউ এটাকে কমপ্লিট করতে হবে আর রেকর্ড একটা করতে হবে। তো সেটা যখন আমি কমপ্লিট করে উঠলাম, আমার টাইম হলো 3 ঘন্টা 9 মিনিট। জাস্ট 1 মিনিটের জন্য মেল ক্যাটাগরিজে যে রেকর্ডটা সেটা ব্রেক করতে পারলাম না। 2019-এও সেম সিচুয়েশন যে যখন ভিসা অ্যাপ্লাই করলাম ওনারা ভিসা দিলেন না। মানে প্রত্যেকবার একটাই আমাকে রিজন দেখিয়েছে, সেটা হচ্ছে যে আমি ওখানে গিয়ে থেকে যাব, আমি কোনোদিনও ফিরে আসবো না। আমার এখানে বাবা মা পুরো ফ্যামিলি, দেন আমার জব, দেন আমার নিজের লাইফস্টাইল, এখানে সমস্ত কিছু সেট আপ করা, আমি ওখানে গিয়ে কি করব? তো প্রত্যেকবারে একই রিজন দেখানোটা আমার কাছে মানে কি বলবো, এটা নেসেসারি না, মানে ইম্পর্টেন্ট লাগলো না। মানে কি একটা রিজন দেখিয়ে দিল, মানে না দেওয়ার একটা হয়তো ওনাদের পরিকল্পনা, বাট রিজনটা সেম দেখানোটা আমার কাছে ঠিক ঠেকেনি আর কি। তো যাই হোক, তো 19 আমি ভাবলাম যে সুইম বাংলা চ্যানেলটা যেহেতু ফিমেল ক্যাটাগরি থেকে কোনো মহিলা সাঁতার আর কি করেনি, মেল ক্যাটাগরিজের একটা রেকর্ড ছিল। তো আমি যদি এটা কমপ্লিট করতে পারি ডাবল ক্রসটা, তাহলে আহ, একটা রেকর্ড হবে যে আমি প্রথম মহিলা সাঁতারু হিসেবে সুইম বাংলা চ্যানেলটা ডাবল ক্রস করেছি, 1 নম্বর। আর দ্বিতীয়ত হচ্ছে মেল ক্যাটাগরিজের যে রেকর্ডটা ছিল সেটা যদি আমি ব্রেক করতে পারি তাহলে ওভারঅল একটা রেকর্ড হবে। তো আমি সেই ভেবেই প্র্যাকটিস করে দেন আমি গেলাম 2019-এ। আমার 15ই ডিসেম্বর ডেট পড়েছিল। সেখানে ডাবল ক্রস করলাম 8 ঘন্টা 13 মিনিট সময় নিয়ে। তো সেখানে মেল ক্যাটাগরিজের যে রেকর্ডটা ছিল সেটা ছিল 9 ঘন্টা 10 মিনিট। সেটাকে ব্রেক করে আমি আমার রেকর্ড গড়ি। আর ফিমেল হিসেবে তো মানে ফিমেল সুইমার হিসেবে ফার্স্ট, অ্যান্ড মেল ক্যাটাগরিজের রেকর্ডটাও ব্রেক করলাম, মানে ওভারঅল একটা রেকর্ড হলো। দেন 20 আর 21 তো পুরোটাই নষ্ট। 22-এ আমি আবারও ভিসা অ্যাপ্লাই করলাম, আবারও সেম আমাকে রিজন দেখালো। দেন আমারই অফিসের এক দাদা, তার খুব চেনাশোনা আছে স্পেন এম্বাসির একজন টিচারের, ওনার সাথে আবার বন্ধু আছে যিনি ডিরেক্টর আছেন স্পেন এম্বাসিতে, তার সাথে ওনার পরিচয়। তো আমাকে বললো যে তুই এটা অ্যাপ্লাই কর এখানে, করে এটা নিয়ে ডাইরেক্ট দিল্লি বেরিয়ে যা। আমি সেই মতো আমি একাই চলে গেলাম, যে আমি বাবাকে আর নিয়ে গেলাম না, আমি একাই দিল্লি গেলাম। গিয়ে স্পেন এম্বাসির সামনে 1 থেকে 1.5 ঘন্টা দাঁড়িয়ে ওখানে যিনি গার্ড আছেন উনি তারিফা থেকে, মানে স্পেন থেকেই, উনি আমার সাথে অনেকক্ষণ একটা কথাবার্তা, একটা কনভারসেশন করলেন। দেন যে আমি স্পেশাল ভাবে ওখানে গেছি, যারা কয়েকটা গার্ড ছিল মানে আমাদের ইন্ডিয়ান, তারা ভেবেছে আমি আমি আমার কাছে তো কোনো সেরকম প্রুফ নেই যে আমাকে ওখানে ডেকেছে, সেটা তো ভিতরে যারা বসে আছে তারা জানে। তো ওদের যেহেতু বলেনি বলে আমাকে বাইরেই দাঁড় করিয়ে রেখেছিল, অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছিল। দেন আমি যখন আমার স্যারকে ফোন করলাম, দাদাকে ফার্স্ট ফোন করলাম, দাদা স্যারকে ফোন করলাম, আমিও আবার ডাইরেক্ট স্যারকে ফোন করলাম। করতে দেন যিনি ডিরেক্টর আছেন তাকে ফোন করলো যে ও বাইরে দাঁড়িয়ে আছে, ওকে ভিতরে নিয়ে আসা হোক, আর যা যা সমস্যা যা যা আছে ওর কাছে সব নেওয়া হোক। দেন যা টোটাল প্রসেসিং আছে সব কিছু করার পর 1 থেকে 1.5 ঘন্টার সময় নিল।
নেওয়ার পর আমি আর আমার বাবার দুজনেরই আর কি পাসপোর্ট দিলাম। দেওয়ার পর দেখলাম আমাকে ভিসা দিয়ে দেওয়া হলো। মানে এই যে টোটাল এত বছরের একটা জার্নি, মানে ভিসা পাওয়ার যে জার্নি আমি বলতে পারি, সেটা মানে কি বলবো, আউটস্ট্যান্ডিং। এক্স্যাক্টলি। আউটস্ট্যান্ডিং। একটা আলাদাই একটা অ্যাডভেঞ্চার হলো যে এতবার ভিসা, মানে আমাকে তুমি দেবে না, আমি নিয়েই ছাড়বো, এরকম টাইপ। ইংলিশ চ্যানেল বেশি ডিফিকাল্ট ছিল না জিব্রাল্টার? আমি তো অনেক কম সময় নিয়ে গিয়েছিলাম, আর কোনো স্পন্সরশিপ ছিল না বলে আমি বেশি সময় ওখানে মানে থাকতে পারিনি। তো যেরকম আমাকে আমার যিনি অবজার্ভার ছিলেন কিথ স্যার, উনি যেভাবে আমাকে বলেছেন যে তারিনা, এখন নিপ টাইড আসার চান্স নেই, এখন স্প্রিং টাইড চলছে, আমাদের টাইডের উপর ডিপেন্ড করছে। হুম। তো তো আমাকে বললো তোমাকে কিন্তু স্প্রিং টাইডেই নামতে হবে, আর স্প্রিং টাইডে প্রচুর মানে কারেন্ট থাকে, ওয়েভস থাকে, বড় বড় জাহাজ যাচ্ছে, মানে ওগুলো তো খুবই সিম্পল ব্যাপার। তো সবই থাকবে। তো সেগুলো সব কিন্তু তোমাকে ফেস করতে হবে, কোনো সমস্যা কিছু বা তুমি চাইছো কি এই সময় নামবে কিনা। আমি বললাম আমার কোনো সমস্যা নেই, আমার মানে মেন পয়েন্ট হচ্ছে আমাকে এনি হাউ চ্যানেলে নামবো, কমপ্লিট করবো আর উঠে বাড়ি যাব। আমার একটাই মানে আমার ভাবনা চিন্তা। তো স্যার বললেন ঠিক আছে, তোমাকে কিন্তু স্প্রিং টাইডে নামতে হবে। আমি সেই হিসেবে 3 সেপ্টেম্বর 2015, আহ রাত্রি তখন 3:25, ডোবার থেকে শুরু করি সুইমিং, আর ফ্রান্সে গিয়ে শেষ করি টোটাল 12 ঘন্টা 38 মিনিট সময় নিয়ে। মানে এটা আমার কাছে খুবই অ্যাডভেঞ্চার তো অবশ্যই, আর এটার এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল। যেমন একটু শুনি কেমন। মানে একই জায়গায় আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা সুইমিং করছি, মাঝখান পর্যন্ত পৌঁছে গেছিলাম 5.5 ঘন্টার মধ্যে। দেন বাকি যে পথটা ছিল প্রচন্ড অবস্টিকলস ভরা পথ ছিল। যেমন 1 ঘন্টা একই জায়গায় সুইমিং করলাম, দেন আমার রাইট সাইড দিয়ে মানে হাই টাইড আসলো, যার উচ্চতা ছিল প্রায় 24 ফুট। ওরে বাপরে! সেটা আমাকে পুরো এরকম ঘুরিয়ে নিয়ে গেল হচ্ছে ফ্রান্সের ঘাটে, যেখানে প্রায় 75% সুইমার পৌঁছাতে পারে না। তো সেই জায়গায় আমি পৌঁছালাম, উঠলাম ওখানে, মানে ওই ফ্রান্সের ঘাটের ওই জায়গাটা করে একটা রেস্টুরেন্ট আছে। সেই রেস্টুরেন্টের যিনি মালিক, উনি ছিলেন, আমি যেই হোটেলে ছিলাম সেই হোটেলের মালিকের সাথে ওনার খুব ভালো বন্ড। তো কেভিন মার্ফি স্যার, তো ওনারই আর কি, ওনার হোটেল কাম বাড়ি বলতে পারেন, মানে বাড়িতেই আর কি হোটেল বানানো। তো ওখানে ওনার সাথে কন্ট্যাক্ট কি জানি না কিভাবে কি কন্ট্যাক্ট ছিল না ছিল, ওই যেহেতু স্যার অনেকবার চ্যানেলটা ক্রস করেছে, প্রায় 75 টাইমস বার করেছে। টাইমস করেছে চ্যানেলটা কমপ্লিট, তো একটা বন্ড হয়ে গেছে। দেন আমি ওখানে পৌঁছানোর পরে স্যার আমাকে জিজ্ঞেস করলেন তোমার নাম কি, মানে ফ্রান্সের যে রেস্টুরেন্টের কথা বলছি, রেস্টুরেন্টের নামটা আমার মনে নেই, বাট উনি আমাকে জিজ্ঞেস করলেন তোমার নাম কি, কোথা থেকে এসছো, বা খুব ভালো লাগলো, কংগ্রাচুলেশনস অ্যানুয়াল, এরকম ছোটখাটো একটা ইন্টারাক্ট করলাম। দেন ওখান থেকে আমি যখন ফিরে আসলাম রুমে, রুমে এসে দেখছি গেটে আমার দুটো ফটো টাঙানো আছে, যেখানে আমি সুইমিং করছি আর উঠছি। এই দুটো ফটো কোথা থেকে আসলো স্যারের কাছে? তারপরে আমাকে কেভিন স্যার বললেন যে উনি আমার বন্ধু হয়, উনি তোমার সুইমিং খুব ভালো লেগেছে, উনি ফটো তুলেছে আমাকে দিয়েছে, আমি এটা প্রিন্ট আউট করে তোমাকে কংগ্রাচুলেশনস জানালাম। তো এটা খুবই একটা সুন্দর মুহূর্ত যে, অনেকটা বড় পাওনা। হ্যাঁ অনেকটা বড় পাওনা যে এই মানুষটা, উনি আমার সুইমিং দেখেছেন আর ওনার ভালোও লেগেছে, আর ওনার কাছ থেকে একটা ছোট্ট মানে কি বলবো, কংগ্রাচুলেশনস বলা বা একটু অ্যাপ্রিসিয়েট করা, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। উনি 75 টাইম সুইমিং করেছেন, তার কাছে তো অবশ্যই এটা আমার কাছে অনেক বড় পাওনা ছিল ওই সময়টা। এই যে এতগুলো ডিস্টেন্স কভার করো, এই যে বললে হাই টাইড, লো টাইড বা অনেক রকম বাধা বিপত্তি হুম। আসে, সেখানে গিয়ে কোনো সময় মনে হয়েছে যে হয়তো পারবো না? না, পারবো না জিনিসটা কোনোবারই আমার মাথায় আসেনি। আমি যখনই নামি তখনই একটাই জিনিস, মানে একটা কথা মাথায় রেখে নামি, সেটা হচ্ছে কি এনি হাউ যত অবস্টিকালস আসুক না কেন, যদি আমার নিজেকে মানে আমি বলি যে আমি পারছি না, নিজেকে ওই জায়গায় আমি বলবো যে আমি পারবো, আর এনি হাউ আমাকে ক্রস করতে হবে। কারণ আমার মানে আমাকে নিয়ে অনেকে স্বপ্ন দেখে রেখেছে, আমার মা বাড়িতে বসে আছে, উনি দোয়া করছে। কারুর আমি স্বপ্ন, কারুর কষ্ট, মানে এই যে খাটনি, সেটাকে আমি বিফলে দেবো না।
এটা ভেবেই আমি মানে নামি আর সাকসেসফুলি উপরওয়ালার রহমতে কমপ্লিট করে ফিরি। অনেকটা মনের জোরের দরকার হয়। একদম ক্যারিনা, তুমি রিসেন্ট ধারামতার গেটওয়ে করে এসছো একদম এবং বাঙালি হিসেবে মনে হয় ওটা তোমার প্রথম একদম রেকর্ড ছিল। একদম সেই অভিজ্ঞতাটা একটু শুনবো, কেমন ছিল? অবশ্যই মানে এর আগে যেরকম বললাম যে মাঝখানে আমার ২ বছর গ্যাপ হয়ে গিয়েছিল। তো আমি অ্যাকচুয়ালি ২০২৬-এ কুক স্ট্রিট করবো আমি এটা ভেবেছিলাম। ইভেন ২০২৫ সালে আমি ওনাদের সাথে কন্ট্যাক্টও করেছিলাম। অ্যাসোসিয়েশন থেকে আমাকে ডেট দেয়নি, কারণ বলে না লেটে অ্যাপ্লাই করলে অনেক কিছু জিনিস মিস হয়ে যায়। তো আমি লেটে অ্যাপ্লাই করেছিলাম বলেই ওইজন্য আমি ডেটটা পাইনি। তো আমি ভাবলাম ২০২৬টা কেন নষ্ট হবে? তো সেইজন্য আমি সেই হিসেবে ধারামতার গেটওয়েটা করবো এটা সিদ্ধান্ত নিই। আর এটা সার্চও করেছিলাম যে বাংলা থেকে এখনো অবধি কোনো মহিলা সাঁতারু আরকি চ্যানেলটি করেনি। তো ওই হিসেবে একটা নাম হবে যে আমি ১ম করেছি। তো সেই জন্যই আরকি ধারামতার গেটওয়েটা চুজ করেছি হচ্ছে আপনার ৯ তারিখ। আমাকে অ্যাকচুয়ালি সুইমিং অ্যাসোসিয়েশন অফ মহারাষ্ট্র, সুবোধ স্যারের আন্ডারে এই চ্যানেলটা করেছি। তো সুবোধ স্যারের সাথে যখন আমি কন্ট্যাক্ট করেছিলাম, উনি আমাকে একটা ডেট দেন যে ৫ তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত একটা ভালো টাইম আছে। তো তুমি যেকোনো একটা দিন তোমাকে নামানো হবে, যেরকম আরকি প্রত্যেকটা চ্যানেলে হয়। তো সেই হিসেবে আমি পুরো রেডি ছিলাম। আর আমি ওখানে গিয়ে ৬ তারিখে পৌঁছাই। দেন আমাকে স্যার বলে ৯ তারিখে একটা টাইম আছে ভালো। তো তুমি কি রেডি আছো? আমি বললাম, "হ্যাঁ স্যার, রেডি আছি, কোনো সমস্যা নেই।" যেমন জিব্রাল্টার টাইমে একটা আমি জিনিস মিস করে গেলাম, মানে বলতে ভুলে গেছি আরকি বলতে পারেন। যে অনেক যে এতবার ভিসা ক্যানসেল হয়েছে, দেন আমি ওখানে দিল্লিতে গিয়ে যে অ্যাপ্লাই করলাম, অনেক কিছু সমস্যা ফেস করে যখন আমি গেলাম, আমার না জ্বর হয়ে গিয়েছিল। তো আচ্ছা। যখন আমি স্পেনে পৌঁছাই তখন আমার অলরেডি মানে টেম্পারেচার হাই ছিল বডিতে। তো আমি কিন্তু ওটা ম্যামকে বলিনি। ম্যামকে যদি বলতাম তাহলে হয়তো আমাকে বসিয়েই দিতেন। তো আমি আমি যখন ওখানে পৌঁছালাম তখন ম্যাম আমাকে বললেন যে ১১ তারিখ একটা ভালো টাইম আছে তাহেরিনা, তুমি কি রেডি আছো? আমি বলেছিলাম যে হ্যাঁ ম্যাম, আমি রেডি আছি। এত বছরের একটা জার্নিটাকে আমাকে ফাইনালি আমি সেটা সাকসেস হতে দেখছি। তো সেটা আমি তো ১০-১২ দিন ওখানে আর ল্যাপস করতে পারবো না। তো সেই হিসেবে আরকি আমার ওই চ্যানেলটা করা। দেন তো সবই সামনেই ২ বছর পুরো একদম নষ্ট। দেন এই ২৬-এ ধারামতার গেটওয়েটা করার জন্য আমার বাবা-মা আমাকে অনেক মানে সাপোর্ট করেছেন। আমার যারা বন্ধু-বান্ধব, যারা গুরুজন আছে তারা বলেছে, "হ্যাঁ, তুই কর। আবার 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 কামব্যাক কর।" এই সব জিনিস মানে এমন লাইফে এমন কিছু ফেজ আসে যেখানে মানুষ ভাবে যে এখানেই আমার শেষ, বা আমার দ্বারা আর কিছু হবে না। আমি নিজেকে আর সেই জায়গায় কামব্যাক করতে পারবো না। তা আমার মনে হয় এটা সবথেকে ভুল ধারণা। আমরা যদি পারি, আমরা ডেফিনেটলি নিজেকে আগিয়ে নিয়ে যেতে পারবো। হ্যাঁ, কিছু জিনিস আছে যেখানে আমাদের মাইন্ডটাকে সেট রাখতে হবে যে হ্যাঁ, আমাকে করতে হবে। আমাকে আবার সেই জায়গায় দাঁড় করাতে হবে। তো ধরমতার গেটওয়েটা করা একটা খুবই বড় একটা চ্যালেঞ্জ নিজের মধ্যে, নিজের সাথে একটা মানে একটা কম্পিটিশন হচ্ছে যে আমাকে এনিহাউ করতে হবে একটা কিছু। তো সেখানে যাই, গিয়ে ২ দিন প্র্যাকটিস করি। দেন ৯ তারিখে আমাকে সময় দিয়েছিল ৪টের সময়। তো সেখানে আমি পৌঁছাই। ধরমতার জেটি, অ্যাকচুয়ালি ধরমতার গেটওয়ে সুইমটা ধরমতার জেটি থেকে শুরু হয়। ধরমতার জেটি থেকে মুম্বাই গেটওয়ে বা গেটওয়ে অফ ইন্ডিয়া এটা বলা হয়। তো সেখানে গিয়ে শেষ হয়। টোটাল ডিসটেন্স হচ্ছে ৩৫ থেকে ৩৬ কিলোমিটার। এবার অনেক সময় জলের অনেক টাইডস এর জন্য অনেকে অনেক সময় বাঁকে। তো সেটা ৩৫-৩৬ থেকে ৪০-৪২ কিলোমিটারও যায়। তো এখনো অবধি আমি মানে সার্টিফিকেটটা পাইনি বলে, আর ম্যাপটা পাইনি বলে আমি ঠিক মানে টোটাল যে ডিসটেন্সটা আমি কভার করেছি সেটা এক্সাক্ট আমি বলতে পারছি না। বাট এটার ডিসটেন্স হচ্ছে টোটাল ৩৫ থেকে ৩৬ কিলোমিটার। তো ধারামতার জেটি থেকে শুরু হয় আম্বা রিভারের উপর দিয়ে। দেন আমরা একটা পয়েন্ট থেকে আমরা আরবিয়ান সিতে ঢুকি। যে ওই যে পার্টিকুলার পয়েন্টটা হচ্ছে খুবই ট্রিকি পয়েন্ট। একটা টাইমের মধ্যে আমরা যদি না বেরোই তাহলে ওখানে প্রচুর মানে স্ট্রং কারেন্টের মধ্যে পড়তে হয়, স্ট্রং টাইডের মধ্যে পড়তে হয়। তো সেটাকে টাইমের মধ্যে বেরোতে হবে, নয়তো ওখানটায় পড়লে ওখানে অনেকটা টাইম লেগে যায়। তো আমাকে এরকম বলা হয়েছিল যে আম্বা রিভারের কিছুটা সাপোর্ট আমাদের মানে নিয়ে চলে যায় হচ্ছে আরবিয়ান সি এর দিকে। বাট আমি ১ ঘন্টার মতো কিছুটা সাপোর্ট পেয়েছিলাম জলের, মানে জলের স্রোতটা কিছুটা অনুকূলে ছিল আমার। দেন তারপরে ১ ঘন্টা পর থেকে দেখছি ধীরে, ধীরে জলের
স্রোতের মানে এগেনস্ট, মানে আমার এগেনস্টে যাচ্ছে। তো সেটাকে আমি নিজের প্রেশার লাগিয়ে কমপ্লিট করে দেন যখন আমি আরবিএনসিএতে ঢুকছি, ওই মুখটা আমি ওই 5-10 মিনিটের মতো লেট করি। তো তার জন্য ওই খুব ট্রিকি পয়েন্ট যেটা বললাম ওখানে আমি পড়ি। প্রায় 1 ঘন্টা একই জায়গায় আমি সুইমিং করেছি ওখানে। দেন ওখান থেকে যখন বেরোলাম, পৌঁছালাম, মানে একটা জায়গা আছে, ওটা যেহেতু বাণিজ্যিক এরিয়া, তো ওখানে প্রচুর মালবাহী জাহাজ চলে। তো আমার প্রায় 100 থেকে 150 মিটার পাশ দিয়ে আমার গেছে বড় বড় মালবাহী জাহাজ। তো তার জন্য আমাকে কিছুক্ষণের জন্য আমার যিনি স্যার ছিলেন, অবজার্ভার ছিলেন, উনি আমাকে কিছুক্ষণের জন্য সুইমিংটাকে বন্ধ রাখতে বলেন, যে যেহেতু সামনে দিয়েও যাচ্ছে পেছন দিক দিয়েও যাচ্ছে, তো দুটো ক্ল্যাশ হয়ে যাবে, মানে মেবি সুইমিং করলে হাত চোটও হয়ে যেতে পারে। তো ওনারা হয়তো কিছু ভালো বুঝেছেন, ওই জন্য আমাকে বলেছেন যে কিছুক্ষণের জন্য স্টপ রাখো, দেন আবার ওরা চলে যাক তারপরে। কারণ আমি যে একটা সুইমিং এর স্পিড রেখে ক্রস করছি, আমার ক্রসিং এর যে স্পিড সেটা তো আর আমি আর মালবাহী জাহাজের স্পিডের সাথে কমপ্লিট করতে পারবো না। আমাকে কুচলে চলে যাবে। তো ওই জন্যই আমাকে স্টপ রাখতে বলে, যেহেতু 100 থেকে 150 মিটার আর ওরা কত স্পিডে আসছে। তো ওই জন্য আমাকে কিছুক্ষণের জন্য স্টপ রাখতে বলে, যখন ওটা ক্রস করে দেন আমাকে আবার সুইমিংটাকে শুরু করতে বলে। তো এটা মানে বহুবার হয়েছে। তো একটা একটা রিদমে টানা সুইমিং, মানে একটা রিদমে সুইমিং করা, আর সেখানে স্টপ করে আবার সুইমিং শুরু করা, আবার স্টপ করে আবার মানে এটা অনেকটা টাইমের উপর মানে কি বলবো, প্রবলেম হচ্ছে টাইমের, টাইমটা যাচ্ছে, দেন সুইমিংটা একটা বাঁধা পড়ছে, একটা কন্টিনিউ সুইমিং করছি সেই জায়গাটা করে একটু বাঁধা পড়ছে। তো সেই সব জিনিস ফেস করে ফাইনালি যখন ধরমতার গেটওয়ে কমপ্লিট করছি, মানে মুম্বাই গেটওয়ের কাছে যখন পৌঁছালাম, তখন বাবা সামনে ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছে, আয় তাহিরিনা আয় আয় আয়, কমপ্লিট হয়ে যাবে, আয় তাড়াতাড়ি আয়। তো স্যারও দাঁড়িয়েছিলেন, সবাই হাততালি দিচ্ছে, কংগ্রাচুলেশনস জানাচ্ছে। আর খুব ভালো একটা অভিজ্ঞতা হলো, মানে এই চ্যানেল। তারপরে হচ্ছে জলটাও খুব একটা ভালো ছিল না, প্রচুর আবর্জনা ছিল, প্লাস্টিক বোতল ভাসছে, মানে প্লাস্টিক ব্যাগ ভাসছে, নর্মাল ব্যাগ ভাসছে, জুতো ভাসছে, পাতা ডাল, তেল তো অবশ্যই, যেহেতু ওখানে তেল উৎপাদন হচ্ছে তো তেল ভাসছে, আরো নানা কিছু। আর বড় বড় ঢেউ এইসব তো আছেই, কারেন্ট তো আছেই। তো সমস্ত কিছু ফেস করে ফাইনালি 9 ঘন্টা 19 মিনিট সময় নিয়ে আমি ধরমতার গেটওয়েটা কমপ্লিট করি। আর এটার জন্য অবশ্যই থ্যাংক ইউ আমার বাবা মাকে জানাবো, যেহেতু আমাকে সাপোর্ট করেছে। আর তার সাথে যিনি স্যার ছিলেন, সুবুধ স্যার, উনিও আমাকে অনেক সাপোর্ট করেছে, অনেক এনকারেজ করেছে সুইমিং এর টাইমে। সো আমরা জেনারেলি কি হয়, নিউজে দেখি বা এই ইংলিশ চ্যানেল বা জিব্রাল্টার এগুলো তো ইতিহাসের পাতায় পড়েছি। তো যারা যায় তাদের কথা আমরা সত্যি নিউজে দেখি বা যে পেপারে ওঠে দেখি, কিন্তু আজকে তুমি আমার সামনে বসে আছো, আমি এমন একজনের ইন্টারভিউ করছি বা তার সাথে গল্প করছি যে ইংলিশ চ্যানেল করেছে, জিব্রাল্টার করেছে, ধরমতার করেছে, আরো অনেক কিছু করেছে। তো এটা না আমার জন্য, মানে আমার খুব নিজের ভালো লাগছে যে আমি এমন একজন তো মানুষের সামনে বসে আজকে তার সাথে গল্প করছি। এটা আমার জন্য একটা অনেক বড় দিন। আর রিয়েলি হ্যাটস অফ টু ইউ, এত ডিফিকাল্টিজ, এত সমস্ত কিছু করে তুমি আজকে এখানে এসে পৌঁছেছো। মেয়েরা পিছিয়ে নেই, একদম না। মেয়েরা সবকিছু করে দেখাতে পারে। এইটার করতে গিয়ে তো অনেক মনোবল দরকার লাগে। একদম। মনোবলটা যেমন দরকার লাগে, তেমন মনে হয় অর্থবলটাও দরকার অবশ্যই। লাগে। এইরকম অর্থের দিক থেকে কোনো ডিফিকাল্টিজ এসছে? ডেফিনেটলি, মানে আমি আজ পর্যন্ত যেটুকু করেছি সমস্তটাই নিজের খরচাতেই করেছি। আমি বহু জায়গায় গেছি, বহু জনের কাছে গেছি যেখানে মানে পাওয়া যেতে পারে, ফিনান্সিয়াল সাপোর্টটা পাওয়া যেতে পারে। বাট আমি জানি না কেন আমি হাত ফাঁকা করেই এসেছি, মানে আমার হাতে কিছু আমাকে দিয়ে পাঠায়নি, আমি মানে খালি হাতেই ফেরত এসেছি। আমাকে এরকম অনেকবার বলেছে অনেকজন যে, "হ্যাঁ, ঠিক আছে দেখছি। হ্যাঁ, ঠিক আছে করে দেবো।" তারপর হয় না মানুষকে বারবার, বারবার ফোন করতে, করতে একটা বিরক্তবোধ, তারা আমার সামনে হয়তো সামনাসামনি তোমাকে কেউ বলবে না। বাট সেরকম রিঅ্যাক্ট করে দেবে যেটা তোমার হয়তো ভালো লাগবে না। তো এরকমও জিনিস আমি ফেস করেছি। তারপরে ভাবলাম যে আমি কন্টিনিউ করে যাব। অবশ্যই সবাইকে বলবো। যাদের ইচ্ছা যাবে অবশ্যই দেবে। অবশ্য তাদের নাম নেবো, যারা কেউ যদি আমাকে হেল্প করে তাদের নাম নেবো যে ইনি আমাকে
আমার এই চ্যানেলের জন্য এত লাখ টাকা দিয়েছে বা এত হাজার টাকা দিয়েছে, ডেফিনেটলি আমি নেবো। বাট সেরকম বলার পরেও কেউ আসেনি। তার মানে এই যে আমি আমার স্বপ্নগুলো দেখবো না? তার মানে এই যে আমি আমার যে স্বপ্নগুলো সামনে রেখে এগিয়ে যাচ্ছি সেখানে আমি ফুল স্টপ দিয়ে দেবো? না। দেরি হবে সেটা ঠিক আছে, বাট আমার মনে হয় কচ্ছপের মতো হাঁটাটাই বেটার। একসাথে অনেক কিছু সাকসেস পেয়ে গেলে না, সেই স্বাদটা পাওয়া যায় না যেটা ধীরে ধীরে চলাতে রাস্তায় অনেক অবস্টিকাল দেখতে দেখতে একটা সাকসেস পেলাম, দেন আবার অবস্টিকাল দেখতে দেখতে অনেকটা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আবার একটা সাকসেস পেলাম। সেই স্বাদটা অনেক বেশি, মানে আমার মনে হয় আমার সব থেকে বেশি ভালো লাগে। সেটাই হয়তো হচ্ছে এবার এই লাইফে। সুইমিং এর ক্ষেত্রে তো দেখো মেল ফিমেল বোথ সুইমার আছে, কিন্তু এই ফান্ডের প্রবলেমটা, এটা কি উভয়ের ক্ষেত্রেই হচ্ছে, না ফিমেলরা বেশি ফেস করছে এই ব্যাপারটায়? সবাই ফেস করে, কম বেশি সবাই ফেস করে। সবাই যে যার লাইফে সবকিছু জিনিস দেখে সবকিছু অবস্টিকাল ফেস করে যে যার লাইফে এগিয়ে যাচ্ছে। কেউ খুব তাড়াতাড়ি করছে, কেউ ধীরে ধীরে করছে, বাট এই যে করাটা মানে নিজের লাইফে যে গোলটা রেখেছে সামনে সেটাকে যে কমপ্লিট করছে, এটাই সব থেকে বড় ব্যাপার। সেটা মেয়ে হোক আর ছেলে হোক, আমি মনে করি কেউ দেবে সেই ভরসায় বসে থেকে নিজের স্বপ্নটাকে একটা সাইডে গুছিয়ে রাখা, জামা কাপড় যেরকম আমরা আলমারিতে গুছিয়ে রাখি সেরকম গুছিয়ে রাখার থেকে ভালো সেটাকে কন্টিনিউ করছে, দেরি হোক বাট হচ্ছে। এটাই সব থেকে বড় ব্যাপার আমার কাছে। একদমই তাই, একদমই তাই। মানে হেরে গেলে চলবে না, আমাকে এগিয়ে যেতে হবে, লক্ষ্য স্থির একদম রেখে আমাকে এগোতে হবে। একদম একদম। তো তোমার লাইফে কোচের কতটা ভূমিকা ছিল? ছোটবেলা থেকে আমার যিনি কোচ ছিলেন হচ্ছে শঙ্কর চক্রবর্তী। ওনার হাত ধরেই আর কি প্রত্যেকটা স্ট্রোক শেখা আর কি। তারপরে আমাকে প্র্যাকটিস করাতো বুলবুল সাহা, আশিস ব্যানার্জি, দেন মাসুদুর স্যারের কাছে আসা। মাসুদুর স্যার চলে যাওয়ার পর বাবাই আমাকে সবটা আর কি দেখে, প্র্যাকটিস থেকে শুরু করে সাপোর্ট থেকে শুরু করে চারিদিকে নিয়ে যাওয়াই, খেলতে নিয়ে যাওয়া, এইগুলো সবই বাবা করে এখন আর কি। এখন আর সেইভাবে আমি আর কারোর আন্ডারে আর প্র্যাকটিস করি না, মানে বাবাই আমাকে আর কি সবটাই দেখে। তোমার ইন্সপিরেশন কে ছিল? মানে এতটা, এত তো আমাদের সুইমার হুম আছে, হুম। পার্টিকুলার একজনকে দেখে তো তুমি নিজের আইডল ভাববে যে না, হ্যাঁ, উনি তোমাকে ভীষণ ইন্সপায়ার করে, এরকম কেউ আছেন? মাসুদ স্যার, ভুলাদি, আচ্ছা। এনারা তো অবশ্যই ইন্সপিরেশন একখানা। মানে এনারা এত কিছু করেছেন, এনারা অবশ্যই এনাদের দেখে মানে যত আপকামিং জেনারেশন আসছে তারা সকলে একটা ইন্সপায়ার্ড হবে যে হ্যাঁ আমাকেও করতে হবে, এনারা যদি করতে পারে আমাকেও করতে হবে। তো এনারা মানে খুব ইন্সপায়ার করেছেন। মানে স্যারের কাছে অবশ্য প্র্যাকটিস করেছি, আর ভুলাদি তো আছেনই, মানে ওনাকে উনি অনেক কিছু করেছেন, খুব মানে আমার খুব ভালো লাগে আর ওনার জার্নি। আর একটা জিনিস যেটা মানে এই জেনারেশনের ক্ষেত্রে দেখি, এই প্রজন্মের ক্ষেত্রে দেখি, যে দেখো খেলতে গেলে তো হার জিত আসবেই। অবশ্যই। তুমি যেমন জিতটাকে মেনে হুম নিচ্ছ, তেমনি হারটাকেও তোমাকে মেনে নিতে হবে। হুম তোমার সাথে আমি তোমাকে জিজ্ঞেস করি, হুম। তুমি হারটাকে কেমন করে অ্যাকসেপ্ট করো? আমি প্রথম হারতেই শিখেছি। মানুষ হারতে শিখলে তবেই মানে জিততে পারবে। আর প্রথমে জিতে গেলে না, ওই হারের স্বাদটা পেলে ওটা খুব মানে হার্ট করে। তো আমার মনে হয় আগে হারতে শিখতে হয়, তারপরে মানুষের ওই যে জিত যে জিনিসটা যেটা যখন পাবে তখন তার আনন্দটা আলাদা। একদম, কিন্তু এই জেনারেশনের ছেলে মেয়েদের মধ্যে আগে দেখতে জিততে পাওয়া হবে যায়, এটা হ্যাঁ, ভাবনা চিন্তা। এক্স্যাক্টলি, জিততে হবে, এবং যখন হেরে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ। তখন একদমই হেরে যাচ্ছে, হেরে যাচ্ছে, হারিয়ে ওটা তো যাচ্ছে। ভুল। তো ওটা তো তাদের ভুল। জন্য তুমি কি ওটা বলতে চাও? স্পোর্টসম্যান স্পিরিট না, মানে মেন্টালিটিটা অনেকটা ডাউন। আমার মনে হয় স্পোর্টসম্যান আগে হারতে শেখে। আর সামনের জন, আমি ধরো ধরো কিছু করতে পারছি না, তার মানে এই নয় যে সামনের জন যে করতে পারছে তাকে দেখে আমি মানে হিংসে করব বা সে কেন করতে পারছে আমি কেন করতে পারছি না এইসব ভেবে মরবো। সে যদি করতে পারে আমি কেন করতে পারবো না? এক্স্যাক্টলি। আমিও মানুষ, সেও মানুষ। সে বেশি প্র্যাকটিস করছে, আমি হয়তো কম, কোথাও না কোথাও আমার দিক থেকে খামতি হচ্ছে, সেই খামতিটাকে আমাকে ঠিক করে নিজেকে আগিয়ে নিয়ে যেতে হবে। আমাকে কেউ আগিয়ে নিয়ে যাবে না, আমাকে নিজেকেই আগিয়ে নিয়ে যেতে হবে। অতএব সে নিজেকে সেইভাবে প্রিপারেশন, মানে সেভাবে মেন্টালি প্রিপেয়ার্ড সে, যে আমাকে কি করতে হবে এরপরে আমাকে কিভাবে নিজেকে আগিয়ে নিয়ে যেতে হবে, সে হয়তো সেইভাবে যাচ্ছে বলে সেজন্য সে করতে পারছে। আমি কোথাও না কোথাও খামতি আছে সেই জন্য আমি করতে পারছি না। এই মেন্টালিটিটা এখনকার বাচ্চাদের কাছে নেই। ওই একদমই নেই। ছোট ছোট বাচ্চাদের হাতে ওই ফোন দিয়ে দিল, এক্স্যাক্টলি। ব্যাস, গল্প ওখানেই শেষ।
মানে ফোনটা কেন? মানে ফোন ছাড়াও স্পোর্টস এর আরো অনেক জিনিস আছে, বইপত্র আছে, পড়াশোনা আছে, নাচ, গান, বহু এমন জিনিস আছে যেখানে এখন কেউ কিন্তু পিছিয়ে নেই। আমরা যদি একটু ছোট্ট করে দেখি, কোনো ইভেন ছোট, ছোট বাচ্চারাও কিন্তু এখন ইনকাম করতে শিখে গেছে। এখন একদম, সোশ্যাল মিডিয়ার জামানা। একদম। তো কোনো বাচ্চা এটা কেন বলে যে আমি পারবো না, আমি করতে পারছি না? এটা তো একদমই ঠিক না। আমার মনে হয় সবাই ট্যালেন্ট নিয়ে এসছে। সবাই যদি সেইভাবে নিজেকে দেখাতে পারে, সেভাবে নিজেকে ইউজ করতে পারে, মানে কি বলে ওটাকে? যে স্পষ্টভাবে আ মাজতে পারে নিজেকে, তাহলে আমার মনে হয় সে তার নিজের গোলস অ্যাচিভ ও করতে পারবে, গন্তব্যস্থানে যেতেও পারবে। আর ইন ফিউচার সে তার নিজের নামটাকে হাইলাইট ও করতে পারবে। এক্স্যাক্টলি, কেন ট্যালেন্ট তো এক একজন এক এক রকম একদম, ট্যালেন্ট নিয়ে এসছে। আর হ্যাঁ, এই মোবাইল স্ক্রিনিং এর ব্যাপারটা মানে বাচ্চাদের হাতে সবসময়তেই এখন মোবাইল, একদম। এবং স্ক্রিন টাইমটা এতটাই বেড়ে যাচ্ছে, হ্যাঁ, বাচ্চারা হাইপার হয়ে যাচ্ছে, একদম। ডিপ্রেসড হয়ে ফোন যাচ্ছে, না দিলে খাচ্ছে না। ফোন না দিলে খাচ্ছে না। এবং এখানটায় মনে হয় হুম, কোনো না কোনো ভাবে আমরা অভিভাবকরাও দায়ী। কারণ কিছুটা অংশ। বাবা-মা এতটাই ব্যস্ত হয়ে গেছে যে বাচ্চাকে তাড়াতাড়ি ওই জিনিসটা, মানে আগেকার একদম। সময় ঠাকুমা দাদুদের দেখা যেত, আমাদের তো চড় মারতো, "এই হ্যাঁ, খাবি না খা।" এক্স্যাক্টলি, এবং অনেক গল্প-টল্প করে তাদের অনেক ধৈর্য ছিল। একদম, একদম। আমি আমার ক্ষেত্রেও এই কথাটা বলছি। আমার শ্বশুর-শাশুড়ি যতটা ধৈর্য নিয়ে হুম। আমার বাচ্চাকে খাওয়ায়, আমার মনে হয় অতটা ধৈর্য নেই। তো সেই ক্ষেত্রে মনে হয় আমরাও আমরাও অভিভাবকরা কিছুটা অবশ্যই। কিছুটা দায়ী, এবং হুম, এর হুম, জন্যে না ডিপ্রেশন বাড়ছে, হুম। হাইপার টেনশন একদম। বাড়ছে। তা তোমার কোনো অংশে গিয়ে কি মনে হয় যে এই যে খেলা, বিভিন্ন রকম খেলা বাচ্চাদের এই ডিপ্রেশন থেকে বের করতে পারে? অবশ্যই। এটা পুরো বডিটা প্রথম তো হচ্ছে, যেকোনো স্পোর্টসে আমরা যখন যাচ্ছি, একসাথে অনেকগুলো বাচ্চা একসাথে খেলছে। তো সেই যে টাইমটা, সেই টাইমটা ওখানে লেগে যাচ্ছে। তো বোঝাই যাবে না যে আমি ১ ঘন্টা কি ২ ঘন্টা খেলে ফেললাম। ২-৩ ঘন্টা খেলেই যাচ্ছি মনেই হবে না। তো সেই জায়গায় কি হচ্ছে, বাচ্চারা বাইরে বেরোচ্ছে না, ওই ২-৩ ঘন্টা ৪ ঘন্টা ফোন দেখছে। সেই জায়গায় যদি আমরা বাচ্চাদের বের করি, তাহলে তারা একটা খোলা আসমানের নিচে নিজেকে প্রতিফলিত করতে পারবে। ওই বন্ধ ঘরের মধ্যে সব হয় না। একদমই হয় না। বন্ধ ঘরের মধ্যে হয় না। খেলাধুলাটা লাইফে এখন মাস্ট একদম। সে যেকোনো খেলাধুলা হোক না। শুধু খেলাধুলা কেন? নাচ, গান, আবৃত্তিও আছে। যেখানে নিজের ব্রেইনটাকে খরচা করে আমাকে একটা আবৃত্তি পুরো কিভাবে বলতে হবে, এর অনেক রকম একটা আ মানে বলার একটা অ্যাকসেন্ট আছে। সেই জিনিসটা কিভাবে বলতে হবে, সেই যে জিনিসটা সেখানে আমি একটা টাইম স্পেন্ড করছি। তো এই জিনিসগুলোও তো আছে। এবং মনে হয় মিশতে দিতে হবে। অবশ্যই। মানে এই যে একটা বাচ্চাদের মধ্যে, এখন ভয় জিনিসটা এসে গেছে। হ্যাঁ, বাচ্চাদের এক্স্যাক্টলি, মানে ছাড়বো না, এখানে ছাড়বো না, চলে যাবে সবার যদি সাথে কিছু মিশতে হয়। দেব না। এখন সিচুয়েশনটাই এমন হয়ে গেছে না, বাচ্চাদের আ বেশি মানুষদের সাথে মিশতে দেওয়াটাও একটা খুব ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। মেবি হয়তো সেটাও কিছুটা অংশে বাচ্চাদেরকে পিছিয়ে নিয়ে যাচ্ছে। এবার দেখতে হবে, মানে আমরা যদি বাচ্চাকে ছাড়ি, তাহলে আমাদের কিন্তু সেইভাবে গাইড করে রাখতে হবে যে হ্যাঁ, ওখানে গেছে, ওখান থেকে আমারই দায়িত্ব নিয়ে আসার। এই জিনিসটা। একদমই। এই যে সাঁতার তুমি যে করো, রেগুলার বেসিসে তুমি সাঁতার করছো, তুমি একটা প্র্যাকটিস এর মধ্যে আছো। তুমি ফিট রাখছো কি করে নিজেকে? প্র্যাকটিস করছি, জলের প্র্যাকটিস চলছে, প্লাস জিম চলছে। অবশ্য আমাকে দেখে কেউ বলবে না আমি ফিট। যেহেতু আমার কিছুটা অংশ মানে আমার হেভি ওয়েট। যেহেতু ওপেন ওয়াটারে আ শরীরে প্রচুর চর্বির দরকার হয়। শরীরে প্রচুর ফ্যাট না থাকলে, মানে ফ্যাট মানে লিমিটেড ফ্যাট না থাকলে ঠান্ডা জলে হাইপোথার্মিয়া হয়ে যাওয়ার চান্স বেশি থাকে। আচ্ছা। তো তার জন্য একটা লেয়ার, মানে মোটা লেয়ারের চর্বির দরকার হয়। তো সেই জন্য আমাকে কিন্তু ওয়েটটা অনেকটা গেইন করতে হয়েছিল। আমি যখন স্প্রিন্টার ছিলাম তখন আমার 50 থেকে 55 এর উপরে উঠতই না ওয়েট। এখন আমাকে প্রায় ওখান থেকে প্রায় 15 কেজি আমাকে ওয়েট বাড়াতে হয়েছে। তো সেখান থেকে আর কমাতে পারিনি। তাহলে আমাদের মধ্যেই ধারণাটা হয়তো ভুল যে হুম। আমার ওয়েট ভীষণ বেশি, সেজন্য আমার দ্বারা কোনো স্পোর্টস হবে না। তাহলে তো তোমাকে দেখে আমার যেটা মনে হলো, তাহলে আমি তো পুরো ভুল হয়ে গেলাম। মানে আমাদের ধারণাটা পুরো ভুল। অবশ্যই। প্র্যাকটিসটা খুবই ইম্পোর্টেন্ট। মানে আমার আ ওয়েট দেখে অনেকে বলে, "তুই এত ঘন্টা সুইমিং করিস কি করে?" তার জন্য যে আমাকে ওয়েট বাড়াতে হয়েছে, প্লাস আমাকে ঘন্টার উপর ঘন্টা জলে থাকতে হয়, ঠান্ডা জলে। তার জন্য আমাকে একটা লিমিটেড ডায়েট রাখতে হয়। একটু চর্বি করার জন্য মিষ্টি খেতে হয়। এই যে জিনিস, মানে লিমিটেড মিষ্টি, খুব বেশি হাই-ফাই না। সেই যে জিনিসগুলো,
ওগুলো অনেকের তো জানা নেই, মানে এগুলো অনেক মানে ভিতরে অনেক ধরনের নিয়ম আছে, সেগুলো কিন্তু আমাদের কন্টিনিউ রাখতে হয় ওই জিনিসগুলো। ঠিক আছে, যেমন আমরা বলে না যে মোটা হয়ে গেছে তাহলে ফাস্ট ফুড খাই, ফাস্ট হ্যাঁ, ফুড বাগেরা সমস্ত কিছু সবসময় বলি চলছে। আমরা। ফাস্ট ফুড খেলেই যে মোটা হবে তা নয় কিন্তু, আমরা বসে বসেও অনেকে মোটা হয়ে যায়, ওখানে প্র্যাকটিস করতে হবে। আর ফাস্ট ফুডটা আমরা খাই না এই কারণেই, ওটা যেহেতু প্রথম তো হচ্ছে ফাস্ট ফুড শরীরের পক্ষে মানে একেবারেই খারাপ জিনিস, আমি তো একদমই রেকমেন্ড করব না কোনো কোনো কাউকেই, শুধু স্পোর্টসম্যান কেন বাকি কোনো মানুষকেই আমি রেকমেন্ড করব না ফাস্ট ফুড। আর দ্বিতীয়ত হচ্ছে তেলের জিনিস খাওয়া, শাকসবজিটা বেশি খেতে হয়, আর তেলের জিনিসটাকে একেবারে অ্যাভয়েড করতে হয়। এই যে জিনিসগুলো, তো খাওয়ার উপর তো ডিপেন্ড করতেই হবে, নয়তো শরীর খারাপ করলে প্র্যাকটিসই আমি করতে পারবো না। তো সাঁতার কোনোভাবে মনোবল বাড়ায়? অবশ্যই রিল্যাক্সেশন মানে দেয় অবশ্যই, ভালোভাবেই একদম মাইন্ডটাকে ফ্রেশ করে, মনোবলও বাড়ায়, শরীরটা হেলদি রাখে সুইমিং। যেহেতু অন্যান্য স্পোর্টসের তুলনায় সুইমিংটা পুরোটা মানে কাজে লাগছে, পুরো বডিটাকে আমাকে মানে কাজে লাগাতে হচ্ছে সুইমিংয়ে। তো সেই দিক থেকে তো অবশ্যই আমি বলবো যে সুইমিংটা সব দিক থেকেই কাজে লাগে, মানে শরীরের দিক থেকেও বলেন, মাইন্ডের দিক থেকেও বলেন। তুমি মানে তাহেরি, তোমার সাথে এত গল্প করতে করতে আমার মনে হলো তুমি তো মানে নিজে তো এইগুলো তো তোমার নিজের, অবশ্যই নিজের সাকসেস, হুম। কিন্তু আমার মনে হয় তুমি আমাদের মহিলাদের জন্যে অনেক বড় ইন্সপিরেশন। কারণ এমন অনেক মহিলা আছে হুম। যারা একটা গণ্ডির বাইরে বেরোতে পারছে না। তারা চাইছে হয়তো অনেক কিছু করবে, কিন্তু সেই গণ্ডিটার বাইরে বেরিয়ে হুম। সে কিছু করতে পারছে না। তো তুমি কি বলবে তারা কিরম করে শুরু করবে? নিজের গোলটাকে আগিয়ে নিয়ে যাওয়াটা একটাই, মানে আমার মনে হয় নিজের গোলটাকে সামনে রেখে আগিয়ে যাওয়াটা উচিত। আর এটার জন্য বাধা অনেক ধরনের পড়বে, যেমন সমাজের বাধা, ফ্যামিলি অনেক এমন মানুষ আছে যাদের ফ্যামিলি সাপোর্ট একদমই করে না, বাবা একদমই মা তাই। থেকে শুরু করে আরো যতজন আছে। তো সেইগুলোকে সাইডে রেখে নিজেকে আগিয়ে নিয়ে যাওয়া, সেটা নিজের উপর ডিপেন্ড করছে সে নিজেকে কিভাবে নিয়ে যাবে। মানে অনেকে লড়াই করেই এগিয়ে যাচ্ছে, তার মানে এই নয় যে সব জায়গা থেকে কাট অফ করে দিতে হবে। না, কাট অফ না, আমাকে আগাতে হবে, আমার এটা গোল, আমাকে এটাকে অ্যাচিভ করতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। এটা অনেকে বাজেভাবেও মানে দেখে যে আচ্ছা মেয়ে এটা করছে, ও আচ্ছা তাহলে এরকম, বুঝতে পারছো তো কি বলতে একদমই চাইছি? তাই। তো এগুলো তো ঠিক না, এগুলো সমাজের মানে মানসিকতা কতটা বাজে হলে এরকম আর কি মেয়েদের দেখে, সেই জন্য তো আজকালের সিচুয়েশনে বাবা মা ছাড়তেই যায় না মেয়েদের, একদমই তাই। তাই না? সমাজটা এতটাই বদলে এতটাই গেছে। বদলে গেছে যে মেয়েরা চাইলেও এই জিনিস করতে পারবে না, 10 বার ভাবতে ভাববে। হবে, এক পা বাড়ালে 10 বার ভাবতে হবে এই জিনিসটা করব, সব দিক ঠিক আছে কিনা। এই সব দিক সামলে নিজেকেও সময় দেওয়াটা আমার মনে হয় একদম, অনেকটা জরুরি। একদম। সবাই ট্যালেন্ট নিয়ে আসে। আমি মেয়ে বলে আমি আমার নিজের স্বপ্নটাকে তো ওই মানে বেঁধে আলমারির ভিতরে বা ঘরের কোনো একটা কোণে রেখে দেবো না। আমাকে আগে আগাতে হবে। সাপোর্ট আমিও ইনকাম করতে পারি। ভালো পথে ইনকাম করতে পারি। আমিও আমার বাবা-মাকে দেখতে পারি। তো সেটার জন্য তো আমাকে সেই পজিশনটা দিতে হবে যে হ্যাঁ, আমিও পারি এই যে জিনিসটা। মেয়েরা কেন পারে না? সবাই, যেমন বললাম না এর আগে যে পৃথিবীতে সবাই কম বেশি ট্যালেন্ট ট্যালেন্ট নিয়ে নিয়ে আসে। আসে। সেটা আমাদের উপর ডিপেন্ড করছে আমরা কিভাবে সেটাকে প্রতিফলিত করব। একদমই তাই। আমরা কোন দৃষ্টিভঙ্গিতে একদম। সেটা দেখব। আমরা অ্যাকচুয়ালি ওই আ পুরুষ জাতক পুরুষতান্ত্রিক জায়গায় সমাজে বসবাস করছি। পুরুষতান্ত্রিক সমাজে বসবাস করছি বলে হয়তো মেয়েরা কিছুটা পিছিয়ে। বাট এখন আমার মনে হয় মেয়েরাও পিছিয়ে নেই। না, একদমই নয়। একদমই না। পড়াশোনার দিক থেকে মানে বলো বা খেলাধুলার দিক থেকে বলো, সবাই কিন্তু ধীরে, 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 ধীরে এগিয়ে আসছে। সবকিছু obstacle ফেস করে, সবকিছু মানে যত গণ্ডি আছে সেগুলোকে পেরিয়ে তারা নিজেদের গোলটাকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে। তুমি তো এই সুইমিং এর সাইডে, হুম। সুইমিং এর পাশে তুমি তো বোধহয় জবও করো। হ্যাঁ, একদম। ইনকাম ট্যাক্সে হ্যাঁ, জব করো। তো হ্যাঁ। এই দুটোকে ব্যালেন্স করো কি করে?
দুটোকে ব্যালেন্স করি। ডেফিনেটলি আমার যিনি যারা মানে কর্মী মানে চাকরিতে যারা আছে, জবে মানে যারা আমার কলিগস আছেন, তারা আমাকে খুব সাপোর্ট করে। কিছু মানে এমন কিছু কিছু সময় আছে আমি হয়তো অফিসেই যাই না, তারা বলে তুই প্র্যাকটিস করছিস কর, কোনো সমস্যা নেই। এই যে জিনিসটা, এটা দরকার। এটা না হলে দুটো একসাথে ব্যালেন্স করা সম্ভব খুবই নয়। মানে একেবারে অসম্ভব ব্যাপার একখানা। তো এমন কিছু সময় গেছে যে আমি অফিসেই যাইনি ১-২ দিন ৩ দিন। তারা বলেছে প্র্যাকটিস কর। আর এই যে আমি ধরমতার গেটওয়ে করলাম, এটার জন্য আমি ২-৩ দিন অফিস যাইনি। তো আমার কিছু অফিস মানে কিছু এমন অফিসারদের আন্ডারেও করি যেখানে আ মানে সেই আ কি বলবো? সাপোর্টটা পাই না। ইভেন আমার এক অফিসার, নাম নেব না, আমাকে এরকম বলেছে, "খেলাধুলা তুমি ছেড়ে দাও। চাকরি করো। চাকরি করো, ইনকাম করো আর খাও।" আমি একটাই কথা বলেছিলাম যে, "স্যার, আমার যতদিন ক্ষমতা থাকবে না, আমাকে এই খেলাধুলা থেকে সরাতে পারবে না। ওই সেই আবার ঘুরে ফিরে পুরুষতান্ত্রিক সমাজের প্রসঙ্গই চলে আসছে। আমাকে কেউ সরাতে পারবে না। আমি যতদিন পারবো, আমি ততদিন খেলবো। আপনি আজ আছে, কাল নেই।" আর এক এক আর কয়েকটা মাসের মধ্যে উনি রিটায়ারও করে যাবেন। তো উনি আমাকে এরকমই মানে কি বলবো ডিমোটিভেট করেছেন যে, "খেলাধুলা ছেড়ে দাও।" কেন? কেন ছাড়বো? আমি যদি ছেড়ে দেবো, যদি আমি ছেড়ে দিই, তাহলে আমি ধারামতার গেটওয়েটা কিভাবে করলাম? তাহলে নিশ্চয়ই আমি সেভাবে প্র্যাকটিসটা করেছি বলে ৯.৫ ঘন্টা মানে ৯ ঘন্টা ১৯ মিনিট সময়টা, অত ঘন্টা কন্টিনিউ সুইমিং করাটা তো আর চাট্টিখানি ব্যাপার না। তাহলে আমাকে কিভাবে ডিমোটিভেট করছে? এইসব আ মানে মানুষদের আ কি বলবো সামনে মানে সাইডে রেখে নিজের গোলটাকে আগিয়ে নিয়ে যাচ্ছি। অনেকজন অনেক ধরনের কথা বলবে। সবার কথা মাথায় রেখে আগানো যায় না। একদমই কিছু তাই। জিনিসটাতে না মানে ওই বলে এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দেওয়া, যে কথাটা আছে না, একদম কারেক্ট কথা। এটা করা উচিত। তবে একদমই গিয়েই তাই। গোলটাকে অ্যাচিভ করা যাবে। একদমই তাই। সুইমিং তো তেহরিনার প্যাশন। এর পাশাপাশি আমি আরো একটা প্যাশনের কথা শুনেছি তেহরিনার কাছ থেকে। আমাকে যখন বলা হলো তেহরিনার ইন্টারভিউ করতে হবে, তেহরিনার সাথে গল্প করতে হবে, আমাকে বলা হলো তেহরিনা বাইকে করে আসবে। আমি শু আমি তাকে জিজ্ঞেস করলাম, "তেহরিনার কি বাইক চালানো প্যাশন?" তখন ভাবলাম তেহরিনার সাথেই গল্প করে সেটা একদম। জানবো। তো এই প্যাশনটা কবে থেকে হলো? বাইক চালানো আমার বাইক চালানোর ইচ্ছা ছিল অনেক আগে থেকেই। বাবা আমাকে অনেক আগেই বাইক চালানো শিখিয়ে দিয়েছিল। তখন খুব সম্ভবত ১৬-১৭ র টাইমে বাবা শিখিয়ে দিয়েছিল বাইক। তারপরে সেইভাবে আর কন্টিনিউ করিনি। ২০২৩ এর ডিসেম্বর মাসে মানে বাইক চালানোটা একদম পুরো বলে না যে এটা আমার হবি, এটা আমার প্যাশন। এটা হিসেবে ২০২৩ এর ডিসেম্বর মাস থেকে শুরু করি। এখন কন্টিনিউ চলছে। আমার অনেক গ্রুপ আছে। সেই গ্রুপের সাথে রাইডে বেরোই। লং, লং রাইড করি। আর খুব ভালোও লাগে। মানে খুব হিল, খুব হিল করে। মানে এই বাইক রাইডটা বলে না যে এত ঘন্টা সুইমিং করছি, এত ঘন্টা বাইক রাইডও করতে পারিস? কোমর-টোমর ব্যথা করে না নাকি? I বলি না। কোমর ব্যথা করে না। যদিও করে, কোনো কিছু ফিল হয় না। গন্তব্যস্থানে পৌঁছে যাবার পর না মনে হয় বাহ! আমার এত ঘন্টার রাইডটা সাকসেসফুলি কমপ্লিট হলো। খুব আনন্দের সাথে কমপ্লিট করেছি। এই যে আ একটা জায়গা থেকে আমরা যাচ্ছি, প্রাকৃতিক দৃশ্য দেখতে, দেখতে যাচ্ছি। সেই যে অনুভূতিটা, সেটা তাকে আমি কিভাবে বোঝাবো? অনেকে এখান থেকে লাদাখ চলে গেল। আমরা তো এখান থেকে ফ্লাইটে করে শ্রীনগর থেকে ওখান থেকে আবার এতে করেও যেতে পারি। যেরকম ট্রান্সপোর্টের যা আ সিস্টেম আছে। কিন্তু অনেকে কলকাতা থেকে ডাইরেক্ট লাদাখ। লাদাখ আবার আসবে মানে রিটার্ন বাইকে। করবে। বাইকে রিটার্ন করবে। এই যে জিনিসটা, এটা সবাই বোঝে না। এটা একটা এটার আলাদা যে অনুভূতি। আনন্দটা, এটা যারা করে তারাই বোঝে। এক্সাক্টলি তাই। গাড়ির ক্ষেত্রেও দেখেছি, আমার হাসব্যান্ড ভীষণ গাড়ি চালাতে ভালোবাসে। হুম, যখনই আমাদের কোনো মানে লং ডিসট্যান্স এ যাওয়ার কথা হয়, হুম, তাকে যদি বলা হয় যে না ট্রেনে যাবো বা ফ্লাইটে যাবো, সে বলবে না, গাড়িতে যাওয়ার মজাটা আলাদা, তোমরা একদম, বুঝবে না। একদম, সেরকম বাইকের ক্ষেত্রেও বোঝা। তা বাইকে একদম। করে ইন ফিউচার কোন ডিসট্যান্স এ মানে কতটা ডিসট্যান্স কভার করার ইচ্ছে আছে? রিসেন্ট আমি একটা প্ল্যান করছি হচ্ছে সিকিম যাওয়ার। আর প্রত্যেকটা বাইকার্সদের ড্রিম প্লেস হচ্ছে লাদাখ। অবশ্যই লাদাখ যাওয়ার। বাট হ্যাঁ, সুইমিংটাকে আগে সামনে রেখেই অবশ্য ওইসব জিনিস প্ল্যান করা যাবে পরেও।
বাট আগে আমি আমার খেলাটাকে কমপ্লিট করব, দেন আমি ওই লং যে ডিস্টেন্সটা আছে ওটাকে কমপ্লিট করব বাইকে করে। আর সুইমিং এর ক্ষেত্রে ফিউচারে প্ল্যান কি আছে? সুইমিং এ আমার 7 ওশেন যে চ্যালেঞ্জ আছে ওটা কমপ্লিট করার, এইসবে 2টো হয়েছে, এখনো 5টা বাকি। নেক্সট ইয়ার আমি আরো 2টো প্ল্যান করে রেখেছি, এবার সব উপরওয়ালার কৃপা, যদি আমার ভাগ্যে থাকে, যদি সেইভাবে আমি ফিনান্সিয়াল সাপোর্ট পাই, তাহলে ডেফিনেটলি যে গোলটা করে রেখেছি সেটা কমপ্লিট হবে। এবার দেখা যাক কি হয়, ভবিষ্যৎ তো বলা যায় না। না, এই যে গোল অ্যাচিভ করতে গেলে ফার্স্টে তোমাকে তো স্বপ্ন দেখতে হবে, তারপর অবশ্যই। তুমি পরিশ্রম করবে, তারপরে অবশ্যই। তুমি সেটাকে ফল দেবে। তো মানে স্বপ্ন, পরিশ্রম, বিশ্বাস, এই তিনটের মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট বলে তোমার মনে হয়? নিজের উপর বিশ্বাস। নিজের উপর বিশ্বাস না থাকলে স্বপ্ন পূরণ করা যায় না। আর স্বপ্ন পূরণ তখনই করতে পারবো যদি আমি নিজে ভাবি যে হ্যাঁ আমাকে এটা করতে হবে। তো নিজের উপর বিশ্বাসটা আছে, এবং পরিশ্রমটাও সাথে করতে পরিশ্রমটাও হবে। সেই অবশ্যই করতে হবে। বিশ্বাস না থাকলে পরিশ্রম করতে পারবো না, আর পরিশ্রম না হলে অ্যাচিভ করতে পারবো না। এক্স্যাক্টলি তাই। তবে সাঁতার তো অনেকেই করে, হুম। যে মানে নিজের রিল্যাক্সেশনের জন্য করে বা আনন্দের জন্য করে, হুম। কিন্তু এই যে লং ডিস্টেন্স কভার করার কথা কেউ ভাবে না, বা যারা ভাবতে চাইছে তাদের জন্য তুমি কি বলবে, যে এই প্রজন্ম যারা এই সুইমিংটাকে নিজের কেরিয়ার করতে চাইছে, তাদের জন্য কোনো মোটিভেশনাল কথা তুমি কি বলবে? লং ডিস্টেন্সটা লং ডিস্টেন্সটার জন্য একটাই কথা আমি বলবো, যে প্রচুর পরিমাণে ইন্ডুরেন্স দরকার হয়। এত ঘন্টা সুইমিং করাটা মানে সবার পক্ষে পসিবল না। অনেকে 5 মিনিট 10 মিনিট করার পর বলে তুই এত ঘন্টা করিস কি করে। আমরা তো 5 মিনিটেই হাঁপিয়ে যাই, 5 মিনিটেই সুইমিং করছি হাঁপিয়ে যাচ্ছি আর পাচ্ছি না, এখান থেকে ওখানে যাচ্ছি হাঁপিয়ে যাচ্ছি। এটার জন্য বেসিক্যালি প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে কত ঘন্টা আমি প্র্যাকটিস করছি। 2 ঘন্টা প্র্যাকটিস করে 10 ঘন্টা সুইমিং আমরা করতে পারবো না। না। তো 10 ঘন্টা সুইমিং এর জন্য 10 ঘন্টাই প্র্যাকটিস করতে হবে, আর সেইভাবে প্র্যাকটিস করতে হবে, তবে গিয়ে আমরা 10 ঘন্টা মানে কম্পিটিশনে আমরা মানে লং ডিস্টেন্স করতে পারবো, বা 12 ঘন্টা সেই জায়গায় আরো 2 ঘন্টা এক্সট্রা আমরা এক্সটেন্ড করতে পারবো সুইমিং করে। তো সবটাই প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে। তো যত নেক্সট জেনারেশনে যারা এসব ভাবছে যে ইংলিশ চ্যানেল করবে, কেন করতে পারবে না, সবাই করতে পারবে, কিন্তু সেভাবে প্র্যাকটিস করতে হবে, মেন্টালি প্রিপারেশন নিতে হবে যে হ্যাঁ আমাকে এত ঘন্টা প্র্যাকটিস করতে হবে, দেন এত অবস্টিকালস আছে মানে থাকবে, সেগুলোকে আমাকে কভার করতে হবে। আর যখন আমার মন বলবে যে আমি আর পাচ্ছি না, তাকেই বলতে হবে যে আমি পারবো, আর সামনে ডেস্টিনেশন আছে, ওখানে আমাকে উঠতে হবে, এটা নিজেকে বলতে হবে, তাহলে ডেফিনেটলি সবাই পারবে, ছেলে হোক আর মেয়ে হোক। এইমাত্র যেমন আমরা আলোচনা করছিলাম যে এই মানে জেনারেশনের অনেকেই হেরে যাচ্ছে হয়তো, বা আমরাও নিজেরাও অনেকে মনে হচ্ছে যে না আমরা আর পারবো না, এবার হয়তো থেমে যেতে হবে। কিন্তু আহ, এই যে যারা থেমে যাচ্ছে বা যারা হেরে যাচ্ছে, তারা যাতে নিজের লক্ষ্যটা স্থির রাখতে পারে, তাদের জন্য তোমার কোনো টিপস? লোকের কথা না শোনা। এক্স্যাক্টলি তাই, এটা সবচেয়ে বড় টিপস বলে আমার মনে হয়। লোকেরা না আছে এরকম, ধরো আমি একটা জিনিসে হেরে গেলাম, এরকম বলবে হয়ে গেল রে তোর, আর হবে না। এটা তুই করতে পারলি না, ছেড়ে দে, আর পারবি না তুই। এই যে জিনিসটা, এই জিনিসটাকে একদম। এটা করে মানে নিজেকে আগিয়ে নিয়ে যাও। অনেকে অনেক ধরনের কথা বলবে, সেই জায়গায় আমি মনে করি যে আমি এটা স্থির করেছি যে আমি যেমন স্থির করেছি পরের বছর আমাকে কুক স্ট্রিট করতে হবে। যদি আমি টাকা পয়সা না পাই, সেটা হয়তো 1 বছর এক্সটেন্ড হবে, কিন্তু আমি করব। ওটা ভেবেছি মানে ওটাই করব, অন্য কোনো কিছু না, আগে ওটা করব। কুক স্ট্রিট ভেবেছি, কুক স্ট্রিটই আগে করব। এই রকম লোক, সমাজ আমাদের পিছু মানে পা টানার জন্য পেছনে দাঁড়িয়ে আছে, তাদেরকে আমি কি বলবো, মানে খুব পাতি ল্যাঙ্গুয়েজে বলতে গেলে লাত মেরে আগিয়ে যাও, হ্যাঁ, এই যে একদম। কথাটা। তো আমার মনে হয় একেবারে সাইডে সরাও, নিজের গোলে আগিয়ে যাও। একদমই খুব তাই। সিম্পলি আমি বুঝি। একদমই তাই।
চ্যানেলগুলো তো আছেই, তার সাথে তুমি তো অনেক কিছু অ্যাচিভ করেছো, অনেক কিছু বেঙ্গলকে দিয়েছো। তো তোমার সেই অ্যাচিভমেন্টস গুলো নিয়ে একটুখানি শুনি। আমি ২০০৭ সাল থেকে আপ টু ২০১২ সাল মানে চাকরি পাওয়ার আগে পর্যন্ত আমি স্প্রিন্টার ছিলাম, যেটা আগেই বললাম। আমার 50, 100, 200 মিটার ব্যাক স্ট্রোক আমার মেন স্ট্রোক ছিল। তো প্রত্যেকটাতেই মানে বেঙ্গলে কম বেশি আমার রেকর্ড ছিল এক টাইম। তারপরে ওখান থেকে আমার জাতীয় স্তরে আমার বহু ফার্স্ট, সেকেন্ড, থার্ড মেডেল আছে। ইউনিভার্সিটি গেমস থেকে মেডেল আছে। তারপর মিনি অলিম্পিক যেটা হয় আমাদের, তো সেখান থেকেও আমার মেডেল আছে, থার্ড মেডেল। তো আহ, এটার পরেই মানে তারপরে লং ডিস্টেন্সে যেটা আসা স্যারের হাত দিয়েই। তো মাসুদুর স্যার আমাকে ওপেন ওয়াটারে নিয়ে আসে। তো ওপেন ওয়াটারে আসার আগে একটা ডিউরেশন মানে দেখাই যে এত ঘন্টা যে আমি সুইমিং করতে পারবো কিনা এত ঘন্টা। তো তার জন্য আমি 81 কিলোমিটার করেছিলাম। মাসুদুর স্যার আমাকে 81 কিলোমিটার করায়, যেটা বহরমপুর হয়। মানে জঙ্গিপুর টু বহরমপুর একটা ডিস্টেন্স আছে 81 কিলোমিটার। তো সেখানে কম্বাইন্ডে আমি থার্ড হয়েছিলাম, আর মহিলা ক্যাটাগরিতে ফার্স্ট হয়েছিলাম। তো তারপর থেকে ধীরে ধীরে ওপেন ওয়াটারে ইংলিশ চ্যানেল, জিব্রাল্টার চ্যানেল এগুলো সব করা। মাইকেল ফেলপসকে তো সুইমিং এর মহাগুরু বলা হয়। একদম একদম কোনোভাবে তুমি কি তারটা দেখেও ইন্সপিরেশন পেয়েছিলে? মানে বলতে পারো, মানে যখন আমি স্প্রিন্টার ছিলাম তখন স্যারকে প্রচুর পরিমাণে আমি ফলো করতাম, এখনো করি। আর উনি মানে অলিম্পিক্সে যা মেডেল পেয়েছে এখনো অবধি, অতগুলো মেডেল, গোল্ড মেডেল এখনো অবধি কেউ পায়নি। তো উনি আমাদের মতো সুইমারদের কাছে একটা বড় ইন্সপিরেশন। তো যারা শর্ট ডিস্টেন্স করে তারা স্যারকে খুব ফলো করে। তোমার কি মনে হয় যে বেঙ্গল কোনো না কোনো একদিন অলিম্পিক্সে রিপ্রেজেন্ট করতে পারবে? সম্ভব সেটা বেঙ্গলের পক্ষে? পরিকাঠামোর দরকার, যেটা এখানে নেই। যেমন? যেমন বলতে সুইমিং এর ভালো জায়গা, পরিবেশ, কোচ, সেরকম সেই সব পরিকাঠামো এখানে কিছুই নেই। আর আমাদের অল ওভার ইন্ডিয়াতে সাজান প্রকাশ আছে, আরো মেয়েদের মধ্যে আরো অনেকজন আছে। তো তারা যখন অলিম্পিক্সে চান্স পায় তারা কিন্তু বিদেশে গিয়ে প্র্যাকটিস করে, যেটা যতটুকু আমার অ্যাজ পার নলেজে আছে। তো তার মানে এখানে সেই টাইপের পরিকাঠামো নেই বলেই তারা কিন্তু বিদেশে গিয়ে প্র্যাকটিস করছে। তো সেই সব এখানে তো আনতে হবে, তবে তো গিয়েই এখান থেকে আমাদের বহু সুইমার আছে যাদের মধ্যে ট্যালেন্ট আছে, কিন্তু হয়তো সেইভাবে সাপোর্ট পাচ্ছে না, পরিকাঠামো নেই, কোচ পাচ্ছে না। সেই জন্য তারা নিজেকে সেইভাবে প্রতিফলিত করতে পারছে না সামনে। আর সবার মধ্যে কম বেশি ট্যালেন্ট আছে, এর আগেও যেটা বললাম। তো তোমার কি কোনোভাবে মনে হয় যে এই বেঙ্গলে সুইমিংটাকে বেশি হাইলাইট করা হয় না? নট অনলি সুইমিং, মানে ক্রিকেট, ফুটবল বাদ দিয়ে বাকি কোনো গেমসে আমার মনে হয় না সেইভাবে হাইলাইট মানে হয় বলে। ক্রিকেট আর মানে ক্রিকেটটাকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয় ইন্ডিয়ার মধ্যে। তার মধ্যে হালকা ফুলকা ফুটবলটাও আছে। আর বাকি অন্যান্য স্পোর্টসগুলো ধীরে ধীরে যেন কোথাও না কোথাও তলিয়ে গেছে। আমার মনে হয় সব স্পোর্টসকেই সমানভাবে যদি দেখা হয়, তো প্রত্যেকটা স্পোর্টসেই কিন্তু আহ, মানে কম বেশি অনেক স্পোর্টসম্যান কিন্তু আগিয়ে আসবে। পার্টিকুলার একটা স্পোর্টসকে এইভাবে আগিয়ে নিয়ে গিয়ে বাকিগুলোকে না দেখা, ওটা আমার মনে হয় না ঠিক। তো সবার মধ্যে ট্যালেন্ট আছে, তারা যদি করতে পারে আমরা কেন করতে পারবো না? এক্স্যাক্টলি আমাদের তো তাই। সেইভাবে সাপোর্টটা করতে হবে। সাপোর্ট পাওয়া যায় না বলেই সেই জন্য কোথাও না কোথাও ভালো ভালো স্পোর্টস পার্সন আছে। মানে আমি ইভেন নেটেও অনেক, মানে আমি বেশি এখন সোশ্যাল মিডিয়া দেখছি, স্ক্রোল করতে করতে এমন কিছু নিউজ আছে যেখানে দেখছি কমনওয়েলথ গেমস খেলেছে, সে হয়তো আখের জুস, আখের রস বিক্রি করছে, ইয়া তো ফের কোনো একটা ঠেলা লাগিয়ে ঘুগনি, ভুট্টা এগুলো সব বিক্রি করছে, মেডেল ঝুলিয়ে রেখেছে তার ঠেলার মধ্যে। এগুলো দেখলে খুব মানে কষ্ট হয় যে এই মানুষটার মধ্যে কতটা ট্যালেন্ট ছিল, যে সে কমনওয়েলথ গেমস পর্যন্ত গেছে, সেখান থেকে মেডেল পেয়েছে, বাট কিছু সিচুয়েশনের জন্য সে তাকে তার ওই মানে এটাকে মানে আগিয়ে নিয়ে যেতে পারলো না, ট্যালেন্টটাকে আগিয়ে নিয়ে আগিয়ে যেতে নিয়ে যেতে পারলো না। পারলো না। এর জন্য পরিকাঠামো অবশ্যই দায়ী। অবশ্যই লাগবে, পরিকাঠামোটা সব থেকে মাস্ট, আর স্পেশালি কোচ,
ভালো কোচ থাকতেই হবে। তো তোমার সামনে তো এখনো অনেক গোল আছে তুমি যেগুলো বললে, তার জন্য নতুন পাতার টিম থেকে আগাম একদম। শুভেচ্ছা রইলো। আর অসংখ্য ধন্যবাদ নতুন পাতা সাথে নন্দিনীকে এতটা সময় দেওয়ার জন্য। এতটা সময় তোমার সাথে গল্প করে তেহরিনা এটাই মনে হলো যে লড়াইটা থামিয়ে দিলে চলবে না। একদম। কারণ আমাদের জীবনটা তো একটা রেখায় চলে না, সেটাও তোমার ভাষায় বলি, জলের মতন কখনো শান্ত কখনো উত্তাল। একদম। তো আমাদের নিজেদের প্রতি বিশ্বাস রাখতে হবে, নিজের লক্ষ্যে এগিয়ে যেতে হবে, যাতে আমরা আমাদের ওই লক্ষ্যটাকে খুব সহজেই অ্যাচিভ করতে পারি। আপনাদের যদি এপিসোডটা ভালো লেগে থাকে অবশ্যই আপনার ভালোবাসার মানুষের সঙ্গে শেয়ার করে দেবেন। আপনাদের কোনো সাজেশন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমি সবসময়তেই যেটা বলি, নতুন পাতার পরিবারকে সমৃদ্ধ করতে আপনাদের সাপোর্ট আমাদের অবশ্যই দরকার। সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নতুন পাতা সাথে নন্দিনী, যেখানে প্রতিটি গল্প একটি নতুন পাতার শুরু।